হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো আজ হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা আছি এই মুহূর্তে আগ্রাতে। একটু পরেই আমরা আগ্রাতে সাইট সিন করতে যাবো, মানে তাজমহল ঘুরতে যাবো। তো তার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এটা আউটলুকটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই চলো তাজমহল যাই, একটু ঘুরে টুরে আসি। আমরা এখন আছি ওয়েলকাম টু তাজমহল ইস্ট গেট এন্ট্রি। এখান দিয়ে আমরা এন্ট্রি করতে চলেছি। আর এখানে কত ভিড় দেখতে পেয়েছো, অনেক ভরে ভরে ভিড়। আমরা এখন এন্ট্রি করব ভেতরে। বলো ও ওই তো তাজমহল দেখা যাচ্ছে, ওই যে ওই যে তাজমহল দেখা যাচ্ছে। কতটা সুন্দর লাগছে। তাজমহল থেকে ঘুরে এখন আমরা টোটোর মধ্যে চলে এসেছি। টোটোতে আমরা করে এখন যাচ্ছি, হলে কোথায় ভুলে যাচ্ছি, আগ্রা ফ্লোর ঘুরতে যাচ্ছি। এই যে আমরা এখানে চারজন, এখানে গাড়ি। এই যে ভারত ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের দেয়ালে নয়, এগুলো রাজাদের স্বপ্ন, প্রেম, শক্তি আর বিশ্বাসঘাতকরা জীবন্ত সাক্ষী। ঠিক তেমনই এক গল্পের নাম আগ্রা ফোর্ট। 1565 সাল মোগল সম্রাট আকবর সিদ্ধান্ত নিলেন এমন একটি দুর্গ তৈরি করবেন যেটা হবে সাম্রাজ্যের হৃদয়। লাল বেলে পাথরের বিশাল দেয়ালে ঘেরা এই দুর্গ বানাতে লাগলো প্রায় 8 বছর। এখানে এইসব যে জিনিসগুলো আছে এগুলো সোনা দিয়ে খোদাই করা ছিল, এইসব জিনিস শুনেছি এখানে লোকের থেকে। আর এগুলো নাকি ইংরেজরা খুলে নিয়ে চলে গেছিল। এই যে এখানে তোমরা এই যে দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলোই ছিল, আরও ওইদিকেও আছে। আর এখন আমরা এইদিকে যাই বাইরের দিকে। আবার হাজার হাজার শ্রমিক আর অসংখ্য রাজকীয় সম্পদ। আগ্রা ফোর্ট শুধু রাজাদের থাকার জায়গা ছিল না, এটা ছিল প্রশাসনের কেন্দ্র, সেনাঘাঁটি আর সাম্রাজ্যের শক্তির প্রতীক। আকবরের পর জাহাঙ্গীর এই দুর্গ যোগ করেন শিল্প আর সৌন্দর্যের ছোঁয়া। এরপর এলেন শাহজাহান, যিনি আগ্রা ফোর্টকে রূপ দিলেন সাদা মার্বেলের এক অপূর্ব প্রসাদে। যে মার্বেল দিয়ে পরে তিনি বানান বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল। দুর্গের ভেতরে একের পর এক রাজপ্রাসাদ, জাহাঙ্গীর মহল, দেওয়ান আম ও দেওয়ান খায়েস, আর সবচেয়ে সুন্দর উসমান বুর্জ, যেখান থেকে পরিষ্কার দেখা যায় তাজমহল। কিন্তু এই দুর্গ ঐশ্বর্য গল্পের নয়, এতে লুকিয়ে আছে এক করুণ অধ্যায়। 1658 সালে শাহজাহানের নিজের ছেলে আঙ্করজেব ক্ষমতা দখল করে তাকে এই আগ্রার ফোর্টের মুসলমান বুর্জের বন্দি করে রাখে। 8 বছর ধরে এক সম্রাট সাদা মার্বেলের ছোট্ট একটি কক্ষে বসে প্রতিদিন তাকিয়ে দেখতেন তার প্রিয় স্মৃতির প্রতীক তাজমহল। বলা হয় শেষ নিঃশ্বাস তিনি সেই দৃশ্যের দিকেই তাকিয়েছিলেন। এরপর সময় বদলেছে, শক্তির মালিক বদলেছে। মোগল, মারাঠা, ব্রিটিশ সবাই এই দুর্গের ওপর নিজেদের ছাপ ছেড়ে গেছে। সব যুদ্ধের শব্দ, রাজাদের সিদ্ধান্ত, সৈন্যদের উচ্চারণা সব এক সময় প্রতিনিধি হতো এই বিশাল প্রাঙ্গণে। আজ আগ্রা ফোর্ট প্রতিদিন হাজার মানুষ আসে ইতিহাসকে ছুঁয়ে দেখতে, সেই দেয়ালগুলোকে যেগুলো প্রতিটি ইটে লুকিয়ে আছে রাজাদের উত্থান পতন আর অমর প্রেমিক সম্রাটের আকুলতা। আগ্রা ফোর্ট আমাদের শেখায় সাম্রাজ্য টিকে থাকে না, টিকে থাকে ইতিহাস। আর সেই ইতিহাসকে জীবন্ত করে রাখে এমন কিছু স্থাপনা যেগুলো সময় স্রোতে অটল। তো চলে আসছে আমি মোটর ব্লগিং সেট আপে। আর যেমনটা তোমরা দেখতে পেয়েছিলে, আমরা সকালবেলায় আগ্রা তাজমহলটা ঘুরেছি আর হচ্ছে আগ্রা ফোর্ট। তো সেইগুলো ভিজিট করার পর, আর আগ্রাতে যা গরম,
তার জন্য আর আমরা দিনের বেলায় বেরোয়নি, আর আমার শরীর পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল এই গরমে, তাই কিন্তু আর বেরোয়নি। তার জন্য এখন এই বিকালবেলার দিকে বেরিয়েছি, আর বিকালে অতটাও গরমের তেজ নেই, তো এটা একদিকে পজিটিভ। তার জন্যই আমরা এই টাইমে বেরিয়েছি। এবার দেখা যাক কত অবধি আমরা যেতে পারি। আজকে তো ইচ্ছা ছিল দিল্লি পার করে কোথাও থাকার, তো সেদিকেও যাব। কি পানিপথ না কি একটা জায়গা আছে, ওইখানে হয়তো থাকতে পারি। কিন্তু এই দিল্লির জ্যাম কিন্তু আমরা অনেক বেশি পাওয়ার চান্স আছে, তো ওটা একটু মাথায় রেখে আমাদের চালাতে হবে। এখান থেকে বাঁদিকে রাস্তা দিল্লি, নয়ডা, লখনউ সব এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে, আর আমরাও এখান থেকে বাঁদিকে রাস্তাটা ধরে নিলাম। এখান থেকে সোজা রাস্তা হয়ে হাইওয়ের উপরে উঠে যাব, মানে এক্সপ্রেসওয়ের উপর। আচ্ছা, এই রাস্তাটা আমরা ধরে নেব। এই রোডটার নাম হচ্ছে আগ্রা ইনার রিং রোড, ঠিক আছে? আমি ভিডিও স্ক্রিনের উপরেও লিখে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে দিল্লি হচ্ছে 212 কিলোমিটার। তো চলো, এখন তো ছায়া, রোদের তেজ নেই, কিন্তু গরমটা একটু আছে, তো সব অ্যাডজাস্ট করতে করতে যাই। আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজাতে। এখানে মনে হচ্ছে আমাদের বাইকের টোল দিতে হবে। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। এখানে কি দিতে হবে না মনে হচ্ছে। এইখানে এক্সপ্রেস ওয়েটা দেখো, ও মাই গড, কটা লেন বলছে? 1, 2, 3, 4, 5, 6টা, 6, 12 লেন্থের হাইওয়ে। ও একটা রাস্তা এখানে চলে গেছে, তাহলে এখানে তোমার 1, 2, 3, 4, মানে 4, 4, 8 লেন্থের এক্সপ্রেসওয়ে। ফার্স্ট টাইম এই রোডের উপর বাইক চালাচ্ছি, আর এক্সাইটমেন্ট তো ভরপুর, মানে বলে বোঝানোর মতো নয়। হ্যাঁ, এখানে একটা প্লেনও ল্যান্ডিং করে যাবে ইজিলি। হ্যাঁ, সত্যি এত বড় আর এতটা চওড়া, দেখো একবার। আর আগ্রাতে আমি আর একটা জিনিস দেখেছি, এখানে এক্সপ্রেসওয়েগুলোতেও না কিছু লোক দেখি উইদাউট হেলমেটে চালায়। এদেরকে কেউ চালান ফালান কাটে না নাকি কে জানে। এইখানে কোনো পুলিশ তো কিছুই থাকে না, আর এদেরও দেখি তো মনে হয় চালান না কেউ কাটে। এক্সপ্রেসওয়েগুলো তো উইদাউট হেলমেট ঘুরে বেড়াচ্ছে। ছবি তুলবে, চলো ছবি তুলবো। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। ফাইনালি তো আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাইক চালাচ্ছি। হিপ হিপ উড়বে। এই যমুনা এক্সপ্রেসের ভিডিওটাও কিন্তু আমি দেখেছিলাম, তখনও মনে মনে এটাই বলতাম এইসব এক্সপ্রেসওয়ের উপর নিজের বাইকটা চালাবো সবার আগে। তো আজকে সেইটা চালাচ্ছি, তো খুবই এক্সাইটেড। কি বলবো, আর আমি শব্দ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে,
আজকের মধ্যে দিল্লি পার করে পথ যদি আমরা চলে যেতে পারি, পরের দিন কিন্তু আমরা মানালি তাহলে ইজিলি ঢুকে যেতে পারবো। ঠিক আছে, তখন ওখান থেকে মানালির ডিস্টেন্স কত হবে, হয়তো 500 কি 550 কিলোমিটারের মতো। তো এবার সেটা দেখা যাক আজকে আমরা কতটা কি কভার করতে পারি। কারণ ভয়টা একটা জায়গা আছে, দিল্লির জ্যামটা যদি বেশি পাই না গরমের মধ্যে, তো খুব চাপ হয়ে যায়। আর আমরা যদি এক্সপ্রেসওয়েটা দিয়েই যদি যাই, দিল্লির ভেতর দিয়ে যদি না যাই, তাহলে কিন্তু আমাদের 20,000 টাকা করে চালান কেটে যাবে। সেই জায়গায় তোমার কিন্তু বাইক অ্যালাউ নয়, অনলি কার, ট্রাক এইসব কিন্তু অ্যালাউ আছে। সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক অ্যালাউ নয়। তাই তখন কিন্তু দিল্লিতে দিয়েই যেতে হবে, দিল্লির ভেতর দিয়ে। তো ওটাই একটু ভয়, যে ট্রাফিকটা পেলেই চাপ। তো আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজাটা ক্রস করে নিলাম, সেখানে তো কিছু আমাদের পেমেন্ট করতে হয়নি। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে কিন্তু আমাদের বাইকের টোল ট্যাক্স দিতে হবে। বাঁ দিকেরটা না, তাই এই যে ডান দিকের এদিকেরটা। हाँ 100 रुपये भी कैश नहीं है। 100 रुपये हो तो देख लेना एक बार यार। नहीं है, मैं फ़ोन पे मार दूंगा आपको। नहीं है। नहीं है। ऐसा कीजिए ना, कैसे हम लोग जाएंगे? मैंने 245 पड़े हैं। अच्छा, চালু ছিল তাহলে এটা? এখন দেখলাম। মিটার পর পেট্রোল পাম্প আছে, তো সেখান থেকে আমি আবার বাইকে করিয়ে নেবো ফুয়েল আপ। আর আমার বাইকে এখন ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 130 কিলোমিটার। তো চারিদিকে এখন ফিল করতে করতে, ঠান্ডা হাওয়া ফিল করতে করতে এখন আমরা এগাতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো সামনে এখানেই টোল প্লাজা চলে এসেছে, আর আমাদের তো আগেই টোল প্লাজাতে টোল ট্যাক্স কাটানো হয়ে গেছে। এখানে হয়তো জাস্ট চেকিং করাবো, যেই স্লিপটা দিয়েছে সেই স্লিপটা চেকিং করে নেবে, চেকিং করে তারপর স্লিপটা দিয়ে দেবে, আর আমরা এগিয়ে যাব। ये 4th लाइन में चलना है कम स्पीड से। हाँ हाँ पता है। 4th लाइन है ना, हाँ 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 धीरे धीरे हाँ डिस्टेंस बना दो। हाँ আর তোমাদের আরেকটা জিনিস আবারও বলে দিলাম, যারা এইসব বড় ট্রিপে আসবে, যখন তোমাদের কাছে টোল ট্যাক্স কিন্তু অবশ্যই তো কেটে রাখবে। আর কাগজটা যাতে হাতের সামনে থাকে, ঠিক আছে? কাগজটা যাতে এদিক ওদিক কোথাও হারিয়ে না যায়, হারিয়ে গেলে কিন্তু ফাইন পড়বে। আর নয়তো ঢুকতে দেবে না, নয়তো এখান থেকে আবার কেটে দেবে, তারপরে আবার তোমরা সেখান থেকে যেতে পারবে, কিন্তু তোমাদের এক্সট্রা বড় ফাইন পড়তে পারে যদি এটা হারিয়ে যায়। আর যখন এখানে আমরা চেকিং করেছিলাম, তখন ওনারা সেফটির ব্যাপারে বলছিল যে এরকম স্পিড মেনটেন করে, মানে এই সাইড হয়ে লেন্থ হিসাবে চলতে, সেটা একদমই ঠিক কথা। ওরা
এটা আমাদের সেফটির জন্যই বলে থাকে, আর আমরা সেই সেফটি জিনিসটা মেনটেন করেই তো রাইড করি। তো অবশ্যই সেই যারা ওরা জিনিসগুলো বলেছে যে এই লেন ধরে চালাবে বা কোনটা কী লেন যেটা বলছিল, ঠিক আছে, তো ওই সব জিনিসগুলো একটু মাথায় যাতে থাকে সেইভাবে তোমরা রাইড করো, রাতের বেলা হোক কি দিনের বেলা হোক। রাস্তায় যখনই তুমি রাতের বেলা আসবে অবশ্যই কিন্তু বাইকে ভালো ফগ লাইট লাগানো থাকা চাই, কারণ কিন্তু নয়তো ভিজিবিলিটি ভালো পাবে না তোমরা। আমার এই KTM অ্যাডভেঞ্চারে 390-তে তোমার সামনের হেডলাইটে যা আলোর থ্রো, আমাকে কিন্তু এখনও খুব কম ফগ লাইট ইউজ করতে হয়েছে, বেশিরভাগ জায়গায় ইউজ করার দরকার পড়েনি, কারণ এটা লাইটিং থ্রো ভালো। আর তার মধ্যে ওরা যখন ইউজ করছে ওখান থেকে আমিও আরও ভালো এখান পিছন থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, তো এদিক দিয়ে আরও ভালো সুবিধা আমার হয়ে যাচ্ছে। জানি না সেটা গোপ্রোতে কতটা কি ক্যাপচার করছে, কিন্তু আমার একদিক দিয়ে সুবিধা হচ্ছে। আর আমার হেলমেটের ভাইজারটা তো চেঞ্জ করেছি, যার জন্য আরও ভিজিবিলিটি অনেক সুন্দর পাচ্ছি, অনেক সুন্দর। আগেরটাও পেতাম না, এখন তাও অনেক ভালো পাচ্ছি। তো আমরা চলে এসেছি আরও একটা টোল প্লাজাতে। এখানেও পেপার স্লিপটা চেকিং করানো হবে। তো আমাদের স্লিপটা সেকেন্ড বারের মতো আবার চেক করানো হয়ে গেল, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম টানভাবে। তো দেখা যাক লোকেশন ডেস্টিনেশন আমরা কখন পৌঁছাই। এখানে টাইম দেখাচ্ছে 10:55। ওই 10:55 যদি হয় আমরা তারও বেশি ধরে চললাম, ওই 10:55, ওই 11:15 কি 11:30 মধ্যে তো পৌঁছে যাব। কিন্তু যদি দিল্লিতে জ্যাম থাকে তাহলে আর কিছু করার থাকবে না আমাদের। উপরে লেখা ছিল থ্যাংক ইউ ভিজিট এগেন, আর এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব, গুগল ম্যাপও তাই দেখাচ্ছে, এখান থেকে বাদিক। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন দিল্লির ভেতর দিয়ে যাব। এবার কিন্তু সামনে জ্যাম পাবো। এই দেখো এখানে রেড মার্ক আছে একটা জায়গাতে। এই বাঁদিকের সাইড হচ্ছে দিল্লি আর নয়ডা। এই এখন ভেতরের রাস্তার দিকে চলে আসলাম নর্মাল রোডে। এই মুহূর্তে আমরা এখন আছি নয়ডাতে, আর এইখানে সামনে বোর্ডে তোমরা নয়ডা লেখাটা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর লেখাটা, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর, আর কি সুন্দর ডিজাইন করে লেখা, জাস্ট অসাধারণ অসাধারণ। আবার এখানে ঘড়িও আছে, এই দেখো আলাদাই। নয়ডা থেকে আর কিছু কিলোমিটার এগিয়ে রাস্তা কিন্তু জ্যাম আছে, তারপর আবার নীল দাগ আছে, ওইগুলো ভালো রাস্তা। তারপরে আবার দূরে গিয়ে আবার কিছু কিলোমিটার রেড মার্ক আছে, মানে ওখানেও আবার ট্রাফিক জ্যাম পাবো। আস্তে আস্তে এখন গাড়ির সংখ্যা কতগুলো বাড়ছে দেখো। এবার আস্তে আস্তে যত রাত হবে ট্রাফিক কিন্তু বাড়তে চলবে। আর একটা জিনিস তোমাদের বলে দেই, যে যখন এইসব জায়গার ব্যাপারে আমি যখন মানে লাদাখের ব্যাপারে রিসার্চ করতাম না, তখন দিল্লি, তারপর হচ্ছে ওল্ড দিল্লি, নিউ দিল্লি, আর কত কি রাস্তার উপর দিয়ে পড়বে, A to Z সব কিছুই একটা টাইমে এইসব জায়গা, এইসব জায়গার ব্যাপারে A to Z অনেক ইতিহাস, অনেক কিছু আমরা জেনেছি। সেগুলো তোমরা অনেক কোনো বই টইতে পড়েছো, সেই সব জায়গার উপর দিয়ে আমরা যাচ্ছি, তো সেইগুলো একটা আলাদাই ফিল, তাই না? এটা তোমরা কতটা কি বুঝবে যারা এই রাস্তা দিয়ে যাও আসো, মানে যখন তোমরা এইসব বড় রাইডের প্ল্যান করো তখন তো তোমাদের এইসব রাস্তা দিয়েই যেতে হয়। তখন তোমাদের তো এই জায়গাগুলো দেখলে তো খালি একটা জিনিসই মনে পড়ে, যে এইসব জায়গা একটা টাইমে ধরো কোনো না কোনো ভিডিওতে ধরো এই জায়গার ব্যাপার দেখতাম, এই অন্য ওই জায়গার ব্যাপার একটা ভিডিও দেখতাম, অন্য দেশের একটা ভিডিও দেখতাম, এই রাজ্যের একটা ভিডিও দেখতাম, ওই রাজ্যের ভিডিও দেখতাম। সেই রাজ্যের দিকে কোনো না কোনো একদিন তুমি ভিজিট করবে, এই জিনিসটা তোমার মনের, সবার মনের মধ্যেই থাকে। তো আমার মনের মধ্যেও ছিল, যেটা আমি এই প্রকাশ করে দিলাম, ঠিক আছে। আর সেই নয়ডার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, সামনে আছে আর কিছু কিলোমিটার এগিয়ে তোমার হচ্ছে নিউ দিল্লি।
যেই জ্যামটার ভয় ছিল সেই জ্যামটাই হলো। কত বড় জ্যাম, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। উফ। আমরা দিল্লির জ্যাম কাটিয়ে এখন বেরিয়ে পড়েছি, মানে অনেকক্ষণ হয়েছে বেরিয়ে পড়েছি। রাস্তা যা জ্যাম ছিল মানে বলার বাইরে, মারাত্মক লেভেলের জ্যাম, মারাত্মক লেভেলের। মানে 10 কিলোমিটার তো পুরো জ্যামেই কাটিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখন মানে 50 কি 60-70 কিলোমিটার তো এরকম এখন রাস্তা স্ট্রেচ পেয়েছি। এরকম রাস্তা এখন আমি ইজিলি ক্রুজ করে চালাচ্ছি। তার আগে আমার মানে ইঞ্জিনের চেক লাইট অন হয়ে গেছিলো, কারণ হচ্ছে যা ইঞ্জিন ওভারহিট হয়ে গেছিলো তার ফলে এরকম হয়েছিল। কারণ যা ওই বললাম তোমাদের যা জ্যাম হয়েছিল তার জন্যই। তারপরে একটু রেস্ট দিলাম গাড়িটাকে, তারপরে এখন গাড়ি পুরো ওকে, আর কোনো প্রবলেম নেই। এবার গাড়িটাকে ইজিলি ক্রুজ করে আমরা চালাবো। পানিপথ এখান থেকে আর 40 কিলোমিটার, মাত্র 40 কিলোমিটার, আর কাছাকাছি বলতে গেলে চলেই এসেছি। তো এখন আমরা হোটেলে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের রুম। তো রুমটা তোমরা দেখতে পাচ্ছ এরকম, আর ওখানে আমার ডাটা কপি পেস্ট চলছে, আর রুমের অবস্থা কিছুটা এইরকম। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে যারা চ্যানেলে নতুন তো জানোই কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালে। টাটা।